আসসালামু আলাইকুম। আহ, আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং আহ, যে কোনো জব এক্সামে আসার মতো একটা টপিক পড়ব। টেন্স এবং এর সাথে মিলিয়ে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের কিছু জিনিসও দেখব, যেটা টেন্স চ্যাপ্টারে এটা আলোচনা করা যায়। মানে কন্ডিশনাল সেন্টেন্সের কিছু বিষয় আছে যেটা টেন্সের সাথে রিলেটেড। তো ওইগুলা আমরা একটু দেখবো। আবার আজকে যা শিখবো সেটার উপর বেস করে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস এরও কিছু জিনিস হয়ে যায়। তো স্ক্রিন শেয়ার দিচ্ছি। খুব সহজ করে আমরা বোঝার ট্রাই করব, খুব বেশি রুল না শিখে কিভাবে বোঝা যায় সেই বিষয়টা আমরা একটু দেখবো। আচ্ছা, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স এই দুটো বিষয় আমরা হাইলাইট করা হয়েছে। আচ্ছা, টেন্স জিনিসটা হচ্ছে একটা ভার্বের টাইম, মানে ভার্ব কোন সময় সংঘটিত হয়। ছোট থেকে আমরা এগুলো অনেক শিখছি, আমরা জাস্ট একটু রিভাইজ করি যে 12 রকম টেন্স একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা একটু বোঝার ট্রাই করি, একটু রিভাইজ টাইপের। আমরা যখন প্রথম যেটা সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সেখানে কি ঘটে? সেখানে জাস্ট খুব সহজ, ভার্ব যা আছে একদম রুট বেস ফর্ম সেটাই বসে। মানে আমি যা সেরকমই আমি বসবো। ভার্ব যেরকম, মানে আমরা যখন খাওয়া বোঝাই, খাওয়ার মেইন ভার্বটা আসলে কি? ইট। কিন্তু আমি ভবিষ্যতে খাবো, উইল ইট। অতীতে খেতাম, এইট। এই যে চেঞ্জ গুলা সেটা কিন্তু বেস ফর্ম না। মানে একটা ভার্ব তার আসল যে রূপে বসলে সেটাকে আমরা বেস ফর্ম বলি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ভার্বের ওই বেস ফর্মটা ব্যবহার করবো। তো এই জন্য এটা আমি ভাত খাই, এটা বর্তমান কালের কাজ, এই জন্য আই ইট রাইস হবে। এখন যদি কোনো কাজ বর্তমানে চলমান থাকে, সেটা কন্টিনিউয়াস টেন্স আমরা বলি। তখন একটা মজার বিষয় ঘটে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখন আইএনজি তো শুধু শুধু যুক্ত হতে পারে না, যে আই ইটিং রাইস, ইউ ইটিং রাইস। সেই ক্ষেত্রে আমাদের একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, সেটার নাম আমরা বলি সাহায্যকারী ভার্ব। তো সাহায্যকারী ভার্ব এখানে কোনটা আসছে? সেটা হচ্ছে এম। আয়ের জন্য এটা এম আসে, আমরা এগুলো ছোটবেলায় দেখছি। এখন একটা বিষয় দেখি, এটা যদি আহ, এই যে আমরা যেটা দেখলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হতো, সেক্ষেত্রে কিন্তু এম না হয়ে ওয়াজ হয়ে যেত। এটা আমরা ভবিষ্যতে দেখবো। আচ্ছা, এরপরে আমরা যদি আরেকটু দেখি 3 নাম্বার যে টেন্সটা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ভাত খেয়েছি মানে খাওয়া শেষ হয়ে গেছে, আমার খাওয়া শেষ, এখন হাত ধুবো, এরকম একটা অবস্থা। বা কেউ যদি জিজ্ঞেস করে তোমাকে যে আহ, তুমি ভাত খেয়েছো কিনা, বলবো আমি ভাত খেয়েছি। তো একটা কাজ শেষ হয়ে গেলে সেটা পারফেক্ট টেন্স। এটা বর্তমানে শেষ হয়ে গেছে জন্য এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেই ক্ষেত্রে ভার্বের পার্টিসিপল ফর্ম একটা ফর্ম আছে। আমরা ছোটবেলায় ভার্বের বিভিন্ন ফর্ম শিখছি, যে ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড। তারপর হচ্ছে গো, ওয়েন্ট, গন। সেরকম ভাবে ইট, এইট, ইটেন। এই যে লাস্টের যে ফর্মটা সেটা আমরা বলি যে পার্টিসিপল ফর্ম। ভার্বের পার্টিসিপল ফর্মটা বসে হচ্ছে পারফেক্ট টেন্স। আর তার সাথে আমরা হচ্ছে পারফেক্ট টেন্সে হ্যাভ, হ্যাজ এগুলা ব্যবহার করি। হ্যাভ কখন বসবে? আই এর সাথে, উই এর সাথে, ইউ এর সাথে হ্যাভ বসে। আর হ্যাজ কখন বসে? যখন থার্ড পার্সন থাকে, হি, সি, রহিম, করিম, সেগুলা। এখন একটা মজার বিষয় যেটা আমরা অনেকেই ভুল করি, দেখেন যে আই হ্যাভ ইটেন রাইস, আর 4 নাম্বার যে টেন্সটা সেটা কি? সরি, 4 নাম্বার টেন্স আর 2 নাম্বার টেন্স একটু খেয়াল করেন। এই যে 2 আর 4, 2-এ কি ছিল? আই অ্যাম ইটিং রাইস। 4-এ কি? আই হ্যাভ বিন ইটিং রাইস। তো দুটার অর্থই কিন্তু যে ভাত খাওয়ার চলমান। কিন্তু
এক জায়গায় হয় হচ্ছে আই অ্যাম ইটিং রাইস, আর এক জায়গায় হয় হচ্ছে আই হ্যাভ বিন ইটিং রাইস। তাহলে এই পার্থক্যটা কেন হচ্ছে? এই পার্থক্যটা হয় তখনই যখন একটা টাইম কাল মেনশন করা থাকে, যে ফর 10 মিনিট, সিন্স মর্নিং, এরকম যে একটা টাইম। এই যে বাংলায় যদি যাব, একটা নির্দিষ্ট সময় ব্যাপী আর যদি কোনো কাজ হয়, সেই ক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, এবং সেটার রূপ হচ্ছে হ্যাভ বিন, এরপর ভার্বের সাথে আইএনজি। হ্যাজ বিন হবে যদি হি হয়, হি হ্যাজ বিন ইটিং। তো এটাই হচ্ছে পার্থক্য। এখানে যদি কেউ বলে যে আই অ্যাম ইটিং রাইস ফর 10 মিনিটস, সেটা কিন্তু ভুল হবে, টেন্স গতভাবে সেটা ভুল। কারণ সেখানে হচ্ছে টাইম কাল মেনশন করা, সেই জন্য এটা ফর 10 মিনিট, সিন্স মর্নিং, এরকম যখন টাইম কাল থাকবে সেক্ষেত্রে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আমরা সেম এই জিনিসগুলোই জাস্ট পাস্টে দেখবো, যে অতীতে যদি পাস্ট ইনডিফিনিট হইলে ইটের জায়গা ভার্বের পাস্ট ফর্ম এইট ব্যবহার হইতো। পাস্ট কন্টিনিউয়াস হলে এম এর জায়গা জাস্ট ওয়াজ ব্যবহার হয়। পাস্ট পারফেক্ট টেন্সে এই যে ইটেন রাইস একই আছে, কিন্তু এখানে হ্যাভ এর জায়গা হ্যাভ এর যে পাস্ট হ্যাড, সেটা একই সিস্টেমে হ্যাড বিন, সেখানে হচ্ছে পাস্ট ফর্ম। মানে দেখছেন যে একটা যদি ভালো মতো বোঝেন, অন্যগুলো কিন্তু খুবই সহজ। আমরা ফিউচারের ক্ষেত্রেও কিন্তু দেখি যে আই ইট রাইস, জাস্ট একটা উইল ব্যবহার হবে আর কিছুই না। আমরা শ্যালও ব্যবহার করতে পারতাম, আই শ্যাল ইট রাইস ব্যবহার করতে পারতাম। এটা আমেরিকান ইংলিশে আসলে শ্যাল ব্যবহার না করে উইল সবখানে ব্যবহার করে। আর আমরা হচ্ছে ছোটবেলায় তো শিখছিলাম যে উইল আমরা ডিটারমিনেশন ব্যবহার করতে, মানে আমি ভাত খাবোই, এই ক্ষেত্রে উইল ব্যবহার করতে হয়। আর যদি ভাত খাবো সেক্ষেত্রে শ্যাল ব্যবহার করি। কিন্তু আমেরিকান ইংলিশে আসলে সব জায়গায় উইল ব্যবহার করে। আর এখন হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে একটু মডিফাই হয়ে গেছে, আমেরিকান ইংলিশ অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো সহজভাবে আই উইল ইট রাইস দিয়ে আমরা ভাত খাবো বোঝাতে পারি, আবার ভাত খাবোই দুইটাই বোঝাতে পারি। তো এখানে সহজবোধ্যতার জন্য শ্যাল আনি নাই, আপনারা শ্যাল দিয়েও এটা চিন্তা করতে পারেন। আই উইল ইট রাইস বা আই শ্যাল ইট রাইস। আই আই ইট রাইস ছিল প্রেজেন্ট, এখন উইল হওয়ার কারণে এটা ফিউচার হয়ে গেছে, এই জন্য উইল। এখন কন্টিনিউয়াস এর ক্ষেত্রে নতুন একটা শব্দ আসে, উইল বি বা শ্যাল বি। পারফেক্টের ক্ষেত্রে সেম, হ্যাভ ইটেন রাইস, কিন্তু একটা উইল আসবে। পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রেই হ্যাভ বিন ইটিং ছিল, সেখানে একটা উইল আসতেছে, দেখছেন? মানে সেম একই কাজ, জাস্ট একটু চেঞ্জ। এই একটা একটা চার্টের মাধ্যমে দেখানোর ট্রাই করছি। আপনারা যখন একটু ফাস্ট আগাচ্ছি, আপনারা কিন্তু ভিডিও পজ করেও এই জিনিসগুলা দেখতে পারেন। প্রেজেন্ট সিম্পল টেন্স, সেক্ষেত্রে যে স্যার, আমরা ভার্বের ফর্মগুলোর দিকে খেয়াল করবো, যে গোজ, এইসব রুলের দিকে খুব বেশি যাব না। এই যে গোজ শব্দটা যে ব্যবহার হয়েছে, কেন হয়েছে, ইএস কেন যুক্ত হয়েছে? কারণ থার্ড পার্সন, থার্ড পার্সন থাকলে এস বা ইএস যুক্ত হয়। তারপর অতীতে, মানে এখানে আবার আমি দেখাইছিলাম সবগুলা প্রেজেন্ট, সবগুলা পাস্ট, সবগুলা ফিউচার, নেট থেকে কালেক্ট করা একটা চার্ট। সেই ক্ষেত্রে আবার প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, মানে ইনডেফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে সিম্পল, ওইগুলো একসাথে দেখাইছে এখানে। সুন্দর করে বুঝতে পারবেন। দেখেন, এই যে প্রেজেন্ট থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট থাকলে পাস্ট সিম্পল ফর্ম ওয়েন্ট হয়ে যায়। আগেও বললাম যে উইল আসবে ফিউচারে। কন্টিনিউয়াস থাকলে আই অ্যাম ইটিং রাইস, শি থাকলে তো এম হয় না, শি থাকলে ইজ হয়ে যাবে, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে। এখন এর পরবর্তীতে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, সেখানে জাস্ট একটা ওয়াজ চলে আসতেছে, এটা ছাড়া কিন্তু কোনো পার্থক্য নাই। এবং দেখেন ফিউচার এর ক্ষেত্রেও কিন্তু সেম একটা বিষয়। আচ্ছা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যে সারা হ্যাজ বিন গোয়িং টু পার্ক বাই ট্রেন, এখানে অ্যাকচুয়ালি একটা টাইম পিরিয়ড মেনশন করা উচিত ছিল। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, সারা হ্যাড বিন গোয়িং টু পার্ক বাই ট্রেন। এই যে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এটা ঠিক আছে। সারা উইল হ্যাভ বিন গোয়িং টু পার্ক বাই ট্রেন ফর 3 মান্থস, মানে 3 মাস সে এক জায়গায় থাকবে, সেখানে ট্রেনে করে যাবে। তো আমরা এই যে আমরা এই যে টেবিলটা, আর এই এখানে যে 12টা সেন্টেন্স দিলাম, এটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, সেক্ষেত্রে টেন্সের বেসিকটা আবার একটু রিভাইজ হয়ে যায়। তো এখন আমরা একটু
অ্যাডভান্সের একটু বিষয় শিখবো বা কিছু জিনিস মনে রাখতে হবে সেটা শিখবো। যে সেন্টেন্সে যদি এই শব্দগুলো থাকে, এই যে অলওয়েজ, অফেন, ভেরি অফেন, নেভার, অকেশনালি, ইউজুয়ালি, রেগুলারলি, সামটাইমস, তারপর হচ্ছে অন মনডেজ, অন টুইসডেজ, এভরিডে, এরকম থাকলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আই গো দেয়ার এভরিডে, ইউজুয়ালি আই ওয়াক ইন দ্য মর্নিং বাই দ্য রিভার সাইড। তো এরকম। এখন যদি টেন্স সেন্টেন্স যদি নাও, রাইট নাও, টুডে, দিস ইয়ার, এইগুলো যদি থাকে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এই যে অ্যাট দিস মোমেন্ট হি ইজ ডুইং হিজ ডিউটি, এটা কিন্তু এরকম হবে না অ্যাট দিস মোমেন্ট হি ডাজ হিজ ডিউটি, এটা কিন্তু টেন্সগত ভাবে এটা এভাবে হয়। এখন পারফেক্ট টেন্স কখন হয়? যখন অলরেডি, লেটলি, রিসেন্টলি এই শব্দগুলো যখন আসে, ইয়েট, সো ফার, এগুলো জাস্ট, নাও, এরকম। যে হি হ্যাজ অলরেডি রিচড দেয়ার, আমরা যদি ব্যবহার করি যে হি অলরেডি রিচড দেয়ার, এটা কিন্তু ভুল, ওখানে একটা হ্যাজ আনতে হবে যাতে পারফেক্ট টেন্স হয়। এটা কেন পারফেক্ট টেন্স হলো? এখানে রিচড আছে, রিচডের আগে একটা হ্যাজ আছে। তো আই হ্যাভ ইটেন যেরকম আই হ্যাভ ইটেন, সেরকমই আই হ্যাভ রিচড হইতো থার্ড পার্সন হওয়ার কারণে হি হ্যাজ রিচড হয়ে গেছে। কেন হয়েছে? অলরেডি আছে, এই জন্য পারফেক্ট টেন্স। এবার আমাদের ছোটবেলার একটা বিষয়, এটা আবার একটু রিভাইজ দাও, বিফোর এবং আফটার সংক্রান্ত একটা রুল। বিফোর এর পূর্বে এবং আফটার এর পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। মানে দুইটা কাজ যদি চলমান, মানে দুইটা কাজ যদি ঘটে, সেই ক্ষেত্রে একটা কাজ হবে বিফোর এর পূর্বে আর একটা বিফোর এর পরে, আফটার এর ক্ষেত্রেও সেটা। তো মাথায় রাখতে হবে যে দুইটা কাজ যদি হয়, লাইক আফটার দিয়ে দুইটা কাজ, উই রিচড দ্য স্টেশন, এটা একটা কাজ, দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, দুইটা কাজ হয়েছে আফটার দিয়ে যুক্ত। তো আফটারের আগে, সরি, আফটারের হচ্ছে পরে এবং বিফোরের আগে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং বাকি অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ আফটারের পরে কি? দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন, তাহলে আফটারের পরে পারফেক্ট টেন্স হয়েছে। এখন যদি আমরা বিফোর দিয়ে বাক্যটা ব্যবহার করতাম, এরকম হইতো, উই হ্যাড রিচড দ্য স্টেশন, উই হ্যাড রিচড দ্য স্টেশন, এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স, বিফোর এর পূর্বে ব্যবহার হয়েছে। বিফোর এর পরে কি হয়েছে? দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, এই যে দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে দেখতেছি যে বিফোর এর পূর্বে থাকে পারফেক্ট, বিফোর এর পরে ইনডেফিনিট। এটা কিন্তু গোলায় ফেললে হবে না। ওই যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এরকম যে সেন্টেন্স গুলো আছে, ওইটা কিন্তু আমরা এরকম, এটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বে আসে। তাদের এখানেটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়ে দেবে, হ্যাড রিচড বলবে না, ওইখানে হচ্ছে ফাঁকা দিলে পরে অনেকেই কিন্তু ভুল করে উই রিচড দ্য স্টেশন দিয়ে দেবে, তারপরে বিফোর দ্য ট্রেন হ্যাড লেফট এরকম বলবে, কিন্তু আসলে নিয়মটা কিন্তু ওটা না, নিয়মটা যে এখানে যে দেখালাম সেটা। আচ্ছা, এখানে আমরা এটা অতীতে শিখ, না অতীতে এটা শিখি নাই, এটা একটু দেখেন, সেটা হচ্ছে ফর আর সিন্স। সিন্স আর ফরের যে পার্থক্যটা, যখন আমরা কোনো একটা নির্দিষ্ট টাইম বোঝাবো যে ওই 5টা থেকে অথবা ওই সোমবার থেকে, সেই ক্ষেত্রে সিন্স ব্যবহার হয়। এরকম উই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স মনডে। এখন যদি আমরা ব্যবহার করতাম যে 2-3 ঘন্টা ধরে কাজ করতেছি, তখন কিন্তু ফর হইতো। এই যে নির্দিষ্ট টাইম ধরে চলমান একটা কাজ, সেটা হচ্ছে ফর। কোনো একটা সময় থেকে চলতেছে, সেটা হচ্ছে সিন্স। আচ্ছা, আমরা একটু আগে দেখছি যে কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা পার্থক্য, সেটাই আবার এখানে আলোচনা করা হয়েছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, এটা কিন্তু ভুল, এটা আগে আলোচনা করছি। যেহেতু সিন্স মর্নিং এটা একটা টাইম মার্কার, টাইম দিসের জন্য এটা পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে হবে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তাহলে কারেকশনে কিন্তু এটা আসতে হবে, নিচের কোন বাক্যটি ভুল, তখন কিন্তু হবে এই 3টা বাক্যের মধ্যে ভুল কোনটা? ইট ইজ রেইনিং সিন্স মর্নিং। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শিখবো, সাবজাংটিভ মোড। এই যে রিকমেন্ড, নেসেসারি, অর্ডার, সাজেস্ট, প্রপোজ, ইম্পারেটিভ, এই শব্দগুলো যদি থাকে তাহলে ভার্ব অলওয়েজ বেস ফর্ম হয়।
টেন্সের কোনো ধার ধারবে না। যেমন দ্য ফাদার অর্ডার্ড দ্যাট, দ্য ফাদার, এই যে অর্ডার্ড দ্যাট, অর্ডার শব্দটা যেহেতু আছে, দ্য ফাদার সাজেস্টেড দ্যাট হতে পারতো। তো এরকম ক্ষেত্রে বাক্যের ফর্মটাও কিন্তু এরকম থাকবে, হিজ ফাদার অর্ডার্ড দ্যাট, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট, হ্যাঁ, যে শি প্রপোজড মি দ্যাট, এরকম টাইপের। তারপরে ভার্বটা একটু খুব মজার রূপ ধারণ করে, যাই থাক না কেন সাবজেক্ট, ভার্বের বেস ফর্ম বসে। হিজ ফাদার অর্ডার দ্যাট হি রিড কেয়ারফুলি, দ্য ডক্টর সাজেস্টস দ্যাট শি টেক মেডিসিন রেগুলারলি। এই যে শি টেক্স হলো না, হি রিডস হলো না, কেন? সাবজাংটিভ মোড, এটা ভার্বের একটা বিশেষ ফর্ম। এটা কিন্তু চাকরির পরীক্ষায় আসলে 90% ভুল করবে, কারণ এটা যদি পড়া না থাকে জীবনেও কেউ পারবে না এটা। তো 10% যারা পড়বে তারা পারবে। তো আপনারা একটু খেয়াল রাখবেন এটা। আরেকটা বিষয় সেটা হচ্ছে মাইন্ড, ফিল লাইক, ইটস এ প্লেজার, ওয়ার্থ, এগুলোর পরে ভার্বের হচ্ছে আইএনজি যুক্ত হয়, যে হি ইজ ওয়ার্থ লাভিং, ইটস এ প্লেজার মিটিং ইউ, আই ডোন্ট ফিল লাইক রিডিং, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, এরকম। ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। দ্য টিচার টোল্ড মি দ্যাট, দেখেন এখানে পাস্ট হওয়ার কথা ছিল, পাস্ট পরবর্তী অংশে, কিন্তু দেখেন টিচার টোল্ড মি দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, প্রেজেন্ট হয়ে গেছে। কিছু প্র্যাকটিস করাবো, তার আগে আমরা কন্ডিশনালের শর্টকাটে একটু শিখে আসি। কন্ডিশনাল সেন্টেন্সটা কি, যে ইফ সহ, ইফ থাকবে এক পাশে আর এক পাশে হচ্ছে ওই ইফের উপর ডিপেন্ড করে আরেকটা অংশ, মানে কন্ডিশন দেবে, শর্ত, এই শর্তে ওই কাজ হবে। তুমি যদি পড়াশোনা করো তুমি পাস করবে, পড়াশোনা না করলেও, না পড়াশোনা না করলে ফেল করবে, এই যে কন্ডিশন দেওয়া হচ্ছে, এটাই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স তিনটা সহজ রুল মনে রাখবেন। কন্ডিশনালের ক্ষেত্রে যখন প্রেজেন্ট হয়, ইফ ইট রেইনস, এটা তো প্রেজেন্ট, এখন বৃষ্টি যদি হয়, পরবর্তী অংশে ফিউচার হবে, ফিউচার, ইফ ইট রেইনস আই উইল স্টে এট হোম, ইফ ইউ স্টাডি হার্ড, এই যে প্রেজেন্ট, ইউ উইল গেট এ ফার্স্ট ক্লাস, ফিউচার। এখন ইফের সাথে যদি পাস্ট থাকতো, ইফ আই হ্যাড এ ডিগ্রি, ইফ আই ড্রপড দ্য প্লেট, তখন এই পাশে কি হয়ে যেত, এই পাশে উড, শুড, কুড, মাইট, এই জিনিস থাকতো, এবং তার সাথে ভার্বের অর্থাৎ উড সহ ভার্ব থাকতো বা কুড সহ ভার্ব থাকতো। আর উড কুডের পরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে, এটা মাথায় রাখতে হবে। উড গট কখনো হয় না, উড গেট, উড লাইক, উড লাইকড কখনো হবে না। তো এখানে প্রেজেন্ট থাকলে এই পাশে ফিউচার, এখানে পাস্ট থাকলে এদিকে কুড সহ বাক্য। এইখানে যদি পারফেক্ট থাকে, ইফ আই হ্যাড স্টাডিড হার্ড, এখানে পারফেক্ট টেন্স আমরা শিখে এসেছি যে ভার্বের সাথে ভার্বের পারফেক্ট ফর্ম থাকবে এবং হ্যাড যুক্ত হবে, পার্টিসিপল ফর্ম। এই যে আই হ্যাড স্টাডিড, আই হ্যাড সিন হিম, এই যে পার্টিসিপল ফর্ম ভার্বের, এবং হ্যাড, হ্যাড যুক্ত আছে, এগুলো সবই কিন্তু পারফেক্ট টেন্স, মানে পাস্ট পারফেক্ট টেন্স। এখানে যদি পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত থাকে, সেই ক্ষেত্রে এখানে কুড হ্যাভ, মাইট হ্যাভ, শুড হ্যাভ, এইগুলো যুক্ত থাকবে। তো এইগুলো দিয়ে আমাদের সেন্টেন্স মেকিং আছে, যে ইফ ইউ হ্যাড কাম টু মি আই মাইট হ্যাভ বিলিভড ইউ, আমি তোমাকে বিশ্বাস করতেও পারতাম। এখন অনেক সময় এরকম হয় যে ইফ না থেকে হ্যাড দিয়ে শুরু হইতে পারে, হ্যাড ইউ টেকেন দ্য মেডিসিন, এটার মানেই হচ্ছে ইফ ইউ হ্যাড টেকেন দ্য মেডিসিন, ওইটার বদলে হ্যাড ইউ টেকেন দ্য মেডিসিন, এইভাবে অনেক সময় লেখা হয়। ইউ উড হ্যাভ ফেল্ট মাচ বেটার, দেখেন এই পাশে কিন্তু উড হ্যাভ, কুড হ্যাভই বসছে, হ্যাড ইউ টেকেন দ্য মেডিসিন এটাও হয়। বাক্যটা এরকম ভাবে আমরা বলতে পারতাম, ইউ উড হ্যাভ ফেল্ট মাচ বেটার হ্যাড ইউ টেকেন দ্য মেডিসিন, অথবা ইউ উড হ্যাভ ফেল্ট মাচ বেটার ইফ ইউ হ্যাড টেকেন দ্য মেডিসিন। তো এরকম ভাবে আমরা বাক্য, এই যে এই জিনিসগুলো শিখছি, এটা কেন শিখি, এগুলা শিখলে কিন্তু আমাদের আহ, শুধু গ্রামার ইমপ্রুভ হবে তা না, আমরা লেখার সময় কিন্তু এই বাক্যগুলো সঠিক লিখতে পারবো, লেখার মানটাও বাড়বে। আমরা যখন হচ্ছে এরকম টাইপের বাক্য গঠন করতে পারবো, যে ইউ উড হ্যাভ ফেল্ট মাচ বেটার হ্যাড ইউ টেকেন দ্য মেডিসিন, এই বাক্যটা কিন্তু বেশ সুন্দর বাক্য, ঠিক আছে। যে আমরা যদি আরো, এটা কিন্তু আরো খুব ইজিলি লেখা যায়, যে
ইউ টেক মেডিসিন, ইউ ইউ উইল বি কিউরড ইজিলি। তারপরে হচ্ছে প্লিজ টেক মেডিসিন। এরকম ভাবে অনেক কিছু কিন্তু বলা যায়। মানে মোট কথা আমি বোঝাতে চাচ্ছি যে আপনারা যখন এরকম ফর্ম গুলো শিখবেন এবং পেপারে এরকম ফর্মের বাক্য দেখবেন, তখন অটোমেটিক আপনাদের রাইটিং স্কিল আরো ইমপ্রুভ করবে, সেটা আমি বলতে চাচ্ছি। এই জন্য পেপার পড়তে হবে, বা চ্যাট জিপিটি কে আপনারা হচ্ছে বিভিন্ন আর্টিকেল লিখতে দিবেন, ওখান থেকেও খেয়াল করে দেখবেন যে ওরা কিভাবে লেখে, এবং সেখান থেকে লেখা ইমপ্রুভ করা সম্ভব। ওভার ডিপেন্ডেন্স অন চ্যাট জিপিটি এটা আবার হওয়া যাবে না। আচ্ছা, দেখি আমরা কিছু প্র্যাকটিস করব, কিছু হোমওয়ার্ক 10টা এখানে, 10টা টাস্ক আছে, তার ভিতর আমি 2-3টা করে দিব, বাকিগুলা প্র্যাকটিস করবেন। 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 3 নাম্বারটা আমি কিছুই বলবো না, এগুলো হোমওয়ার্ক। 4 নাম্বারটা একটু আলোচনা করি। দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই ড্যাশ বিন মোর কশাস। এটা খুবই সহজ, এই বিনটা কেটে দিলে আরো ভালো হইতো। এখানে হচ্ছে দিস কুড হ্যাভ ওয়ার্কড, তাইলে দেখেন যে কুড হ্যাভ আসছে, তার মানে কি পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট হয়, বাকি অংশে ইফ সহ অংশে পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্ট, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ আই। পাস্ট পারফেক্ট কখন হয়? আই হ্যাড বিন, এছাড়া কিন্তু আর হতে পারে না। দিস কুড হ্যাভ ওয়ার্কড হার্ড ইফ আই হ্যাড বিন মোর কশাস। তাহলে দেখেন ইফ আই হ্যাড বিন মোর কশাস, এটা একটা হচ্ছে পাস্ট টেন্স, তার সাথে সরি, ইফ আই হ্যাড বিন মোর কশাস এটা একটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এর জন্য এই যে এই পাশে কুড হ্যাভ ওয়ার্কড এটা কিন্তু আছে। তো বাকি তিনটাও কিন্তু এভাবে আমাদের করতে হবে। রিশান ওয়ার্কস অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ এটা বেশ সুন্দর একটা রুল আছে এটার একটা, অ্যাজ ইফ। আচ্ছা, এই অ্যাজ ইফ এর আগে এখানে কি আছে? প্রেজেন্ট টেন্স না? রিশান ওয়ার্কস অ্যাজ ইফ, অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, পরবর্তী অংশ হচ্ছে পাস্ট টেন্স হয়ে যায়। অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট হলে পরের অংশে পাস্ট, অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট টেন্স হয়, অ্যাজ ইফ এর পরে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে। অর্থাৎ রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ইজ লেম কিন্তু হবে না, হি ওয়াজ লেম হওয়ার কথা ছিল। এখানে আমার একটা ব্যতিক্রম, এটা কিন্তু 44তম বিসিএস আসা একটা কোশ্চেন। কেন ব্যতিক্রম? কারণ রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়াজ লেম হওয়ার কথা, কিন্তু এই বি ভার্ব, এম ইজ আর ওয়াজ, এগুলো বি ভার্ব বলা হয়। তো বি ভার্ব যখন পাস্ট ফর্মে ওয়াজ এটা হবে, কিন্তু অ্যাজ ইফ যখন থাকে সেই ওয়াজটা আবার ওয়্যার হয়ে যায়। মানে বি ভার্বটা এখানে ওয়াজ রূপ নেয় না, ওয়্যার রূপ নেয়। বলতে পারেন কেন? এটা অ্যাকচুয়ালি অ্যাজ ইফ যুক্ত বাক্যের ক্ষেত্রে এটা একটা স্পেশাল রুল, ব্যতিক্রমী রুল। যারা ইংলিশ গ্রামারে বিশেষজ্ঞ, তারা আসলে এইভাবেই এই রুলগুলো বানাইছে। আমাদের বাংলাতেও এরকম অনেক রুল আছে যেগুলো মনে হয় যেটা কেন হলো। ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক ব্যতিক্রমী রুল আছে। তো রিশান ওয়ার্কড অ্যাজ ইফ, সেক্ষেত্রে কি হইতো? দেখেন, রিশান ওয়ার্কস অ্যাজ ইফ হি ওয়্যার লেম। রিশান ওয়ার্কড, এখানে যদি ইডি হতো, ওয়ার্কের সাথে ইডি যুক্ত হলে অ্যাজ ইফ, আমি কি বললাম, অ্যাজ ইফ এর আগে যদি পাস্ট হয়, রিশান ওয়ার্কড একটা পাস্ট, সেই ক্ষেত্রে অ্যাজ ইফ এর পরে হচ্ছে পারফেক্ট টেন্স হয়, হ্যাড বিন হতো সেক্ষেত্রে, সেক্ষেত্রে হ্যাড বিন হইতো। তাইলে 5 নাম্বারের অ্যান্সার ওয়্যার, এটা সঠিক। কিন্তু 5-এ যদি এখানে ওয়ার্কড থাকতো, অ্যান্সারটা কিন্তু হ্যাড বিন হতো। এটা আর কি বললাম। আচ্ছা, এরপরে আমরা 6 নাম্বারটা দেখবেন যে এই যে আফটার আর বিফোরের একটা রুল শেখালাম, ওটা দিয়ে পারবেন। 7 নাম্বারটাও কিন্তু সেম, আফটার বিফোরের রুল দিয়ে পারবেন। 8 নাম্বারটাও সেম। 8 নাম্বারে কি, যে শি টোল্ড মি হিজ নেম, দেখেন এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। আফটারের পরে তাহলে কি পাস্ট পারফেক্ট আসবে? আফটার হি একটাই পাস্ট পারফেক্ট হতে পারে, সেটা হচ্ছে যে হ্যাড লেফট। দেখেন, শি টোল্ড মি হিজ নেম আফটার হি হ্যাড লেফট। এইভাবে কিন্তু বুঝে বুঝে এগুলো করতে হবে। আচ্ছা, এখানে একটা মজার রুল আছে, সেটা কি? ইটস টাইম, ইটস টাইম, ইটস হাই টাইম, এরকম শব্দ যখন থাকে, সেক্ষেত্রে ভার্বটা পাস্ট ফর্ম ধারণ করে। অর্থাৎ ইউ রিয়েলাইজড হয়ে যাবে, ইউ
রিয়েলাইজড, এটা মজার একটা বিষয় যে ইটস টাইম থাকার কারণে বা ইটস হাই টাইম এরকম যখন থাকবে সেক্ষেত্রে ভার্বটা পাস্ট হয়ে যাবে, অর্থাৎ ইটস টাইম ইউ রিয়েলাইজড, ইটস হাই টাইম ইউ রিয়েলাইজড এরকম হবে। আচ্ছা, লাস্ট সেন্টেন্স আজকে, অনলি আফটার আই। দেখেন এটা ব্যতিক্রমী এবং এটা কি আজকে শেষ হবে, এটা দুইবার বিসিএস এ আসছে এবং খুবই গুরুত্বপূর্ণ এবারকার জন্য বা যে কোনো জবের জন্য। অনলি আফটার আই ড্যাশ হোম, দেখেন আফটারের পরে পাস্ট পারফেক্ট হওয়ার কথা। ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, দেখেন যে এখানে অনলি আফটার আই ড্যাশ হোম ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, আই হ্যাড গন হোম, তারপরে ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, একটু বিশেষ ফর্মে রাখা কিন্তু এটা তো পাস্ট ইনডেফিনিট, এটা বোঝা যায়। তো এদিকে অনলি আফটার আই হ্যাড গন হোম এরকম হওয়া উচিত ছিল, কারণ আফটারের পরে পাস্ট পারফেক্ট এবং বাকি অংশটা পাস্ট ইনডেফিনিট। কিন্তু এই অনলি আফটার এটা হচ্ছে একটা বিশেষ ধরনের ফর্ম। অনলি আফটার ডিড আই রিমেম্বার, বা এই যে টাইপের যে সেন্টেন্সটা, এটা একটা বিশেষ ফর্মের সেন্টেন্স। এই বিশেষ ফর্মের সেন্টেন্সের ক্ষেত্রে যেটা হয়, এই আফটারের পরেও পাস্ট ইনডেফিনিট হয়, বাকি অংশটাও পাস্ট ইনডেফিনিট হয়, এটা খুবই ব্যতিক্রমী। অনলি আফটার আই গন, সরি সরি ওয়েন্ট হোম, মানে পাস্ট ইনডেফিনিট হলে তো ওয়েন্ট হবে। অনলি আফটার আই ওয়েন্ট হোম ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, এখানে কিন্তু আই হ্যাড গন হবে না। তো আহ, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এই বিষয়টা আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছিলাম, আপনারা এরকম মাঝে মাঝে চ্যাট জিপিটি কে চালাইতে পারেন যে অনলি আফটার আই গট হোম ডিড আই রিমেম্বার মাই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট, এইটা কেন হয়েছে, বা এটা আমি ব্ল্যাঙ্ক দিয়ে ওকে জিজ্ঞেস করছিলাম এখানে কি হবে। ও কিন্তু গট হোম মানে ওই যে ওয়েন্ট হোম, যেটা গট হোম একই কথা, মানে আরেকটা বাক্য আরেকটা শব্দ ওখানে বসাইছে সে। এখানে কেন হয়েছে যে দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনভার্সন ইউজড ফর এমফাসিস আফটার এ নেগেটিভ অর লিমিটিং এক্সপ্রেশন, অর্থাৎ সে বোঝাতে চাইছে অনলি আফটার এটা একটা লিমিটিং এক্সপ্রেশন, মানে ওইটার পরেই শুধু, অনলি আফটার মানে এটার পরেই শুধু এটা হচ্ছে। তো এই যে লিমিটিং এক্সপ্রেশন অনলি আফটার থাকার কারণে এটা বিশেষ একটা ফর্ম হয়। কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইজ গট, সিম্পল পাস্ট টেন্স যেটা সেটা ব্যবহার হয়েছে এখানে গট। তার মানে কি, এটার ফর্মও সে দিয়ে দিছে, দেখেন আপনারা চ্যাট জিপিটি কিন্তু ইউজ করতে পারেন ইংলিশ শেখার জন্য। অনলি আফটারের পরে পাস্ট ইভেন্ট ঘটে, পাস্ট ইভেন্ট হলে পাস্ট ইনডেফিনিট, তারপরে ডিড থাকে, সাবজেক্ট থাকে, তারপর ভার্বের বেস ফর্ম, যেখানে কিনা আমরা এরকম দেখছি। এই যে অনলি আফটার আই গট হোম ডিড আই রিমেম্বার, আমরা এই বাক্যটাও দেখেন, আই অনলি আফটার আই ওয়েন্ট হোম ডিড আই রিমেম্বার, দেখছেন এই বাক্যটাই চ্যাট জিপিটি কে দিয়ে কিন্তু একটা ব্যাখ্যা আপনারা নিতে পারেন। তো কোনো একটা জিনিস যদি বুঝতে না পারেন, আপনি কিন্তু চ্যাট জিপিটি টাইপ করে যদি বলেন যে এটা আপনাকে বোঝায় দাও, খুব সহজেই কিন্তু সে আপনাদেরকে বোঝায় দিতে পারে। এই জন্য আমাদের পড়াশোনা একটু মডার্ন হতে হবে, পেপার পত্রিকা পড়বো, এরকম ভাবে চ্যাট জিপিটির হেল্পও নিব, তাহলে আমরা আশা করি ভালো করতে পারবো। তো আজকের ক্লাস এগুলোই শেষ। হোমওয়ার্ক যেগুলো দিলাম 1 থেকে 10 সবগুলোরই অ্যান্সার আপনারা একটু লিখবেন, এটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।